তাতে কি হয়েছিল প্রথম থেকে? স্যার আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি মানে ওর হবু স্ত্রী দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটা কি ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাস প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই। করছি কারণ আর কোনো রাস্তা নেই। তাই আমাকে বুঝিও না কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। ঠিক আছে? হাই। তারপর পার্টির ওই চেঁচামেচিতে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। রাইমা, কি হলো? কি হয়েছে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি খেয়ালই করিনি যে ওটা আমার রুম না অন্য কারোর। প্রায় 45 মিনিট পরে যখন আমি নর্মাল হই, আমি উঠে এদিক ওদিক দেখি, তখন কিন্তু ওখানে কোনো খুনি ছিল না, না কোনো লাশ ছিল, না কোথাও রক্ত লেগেছিল। কি হয়েছে রাইমা? আরে কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? কোথায় কোথায়? আমার কথা শোনো, আমার কথা শোনো। এখানে কিচ্ছু ঘটেনি। কোথায় 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 কে আছে? কে আছে? কিচ্ছু হয়নি এখানে। আচ্ছা তুমি এখানে কি করছো? এটা তো আমাদের ঘর নয়। আচ্ছা যাকে বাদ দাও, তুমি এখানে বসো 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 বসো। আমার কথাটা শোনো, বসো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রিল্যাক্স। আমি যখন জল নিয়ে ওখানে গেলাম তখন রাইমা ওখানে ছিল না। ও ওখান থেকে এখানে আসে আর আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, ওখানে কোনো খুন হয়নি, সব ওর কল্পনা। সুনীল বাবু, যেভাবে রাইমা আমাদের এ কথা বলছে না, তাতে মনে হয় না মন গড়া কিছু। নিশ্চয়ই ওতে কোনো সত্যি আছে। স্যার ওই রুমটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ছিল, আর আমি গেস্ট লিস্ট ভালো করে চেক করে দেখেছি, কেউ নিখোঁজ হয়নি, কারোর মার্ডার হয়নি। স্যার স্যার আপনি ওর কথাকে গুরুত্ব দেবেন না। শুধু বিয়েটা ঠিক মতো হয়ে যেতে দিন, নইলে জিৎ আঙ্কেলের সর্বনাশ হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আমি পথে বসে যাব স্যার। বিয়েতে কোনো প্রবলেম হবে না। আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ঢং। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। আচ্ছা, রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? ওই আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম, রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি আমাদের 103 রুমটাই চাই?
আই এম সো 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 সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম, আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব, কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে। কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না। মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার, খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার, যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই। কোনো চিহ্ন নেই। স্যার, হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরবি, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে। খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার, তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয়, হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে ও। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে। আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন, সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট। তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু বাইরের, হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ, আছে তো স্যার। মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার। না দয়া,
কি? রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে, তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে? কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি আমরা স্বপ্ন দেখি, সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়। কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে। স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে, যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে, এই আঙুলগুলোতে মনঃসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে, মুঠোকে বন্ধ করে আর খোলে, তাহলে এই প্যারালিসিস স্লিপকেও ভাঙা যেতে পারে। হ্যাঁ সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল, কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে? আমাদের এমন কোনো জিনিস দরকার যেটা দিয়ে সালুকে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে। ও বলতে পারবে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আছে এরকম জিনিস। এক মিনিট দাঁড়াও সারিকা। বস, এইটা হচ্ছে অ্যালার্ম। রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ প্যারালিসিস ভাঙার জন্যে, আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে, তখন তাকে শুধু এইটা করতে হবে, এই অ্যালার্মটাকে টিপতে হবে। তখন এটা বাজতে শুরু করবে, আর এই অ্যালার্ম দয়া, পুরবী আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে, জেনে যাবে তারা। তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে। সালুকে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে, কিন্তু দূর করা যাবে না। বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছবো। অভয়, এটা অভয়ের রুম না? অভয় কে? যার বিয়ে হওয়ার কথা? ইয়েস, অফকোর্স, ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা। ওহো, আর আপনি আপনার ফিয়ন্সের রুম চেনেন না? তবে এটা আমার রুম, আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি। এখানে আরো অনেকেই থাকে। কনগ্রাচুলেশনস। হ্যালো, তুমি কোথায় আছো? আর সেটা তুমি আমাকে এখন বলছো? সিরিয়াসলি? দেখো, যেটা করার না একটু তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আর হ্যাঁ, আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মিতালি, অভয়ের সঙ্গে যার বিয়ে হবে, এ কি সত্যি জানে না যে অভয়ের রুমটা কোথায়? এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো? সেটা তো জানি না, কিন্তু খুনি যেন জানতে না পেরে যায়, কারণ যদি এমনটা হয় তো রাইমারই কোনো বিপদ হতে পারে। রাইমা বলেছিল যে খুন 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে। তারপরে খুনি লাশটাকে গুম করার ব্যবস্থা করেছে।
কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগোনা, ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব। মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে। কিন্তু স্যার রাত্রেবেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি, তাহলে এই লাশটা রিসর্টের ভিতরেই নেই তো? না না, যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত। কারেক্ট। আমি কিচেনে ফ্রিজার চেক করেছি, কিন্তু ওখানেও কিছুই নেই। ওই একটাই জায়গা ছিল যেখানে লাশ লুকোনো যেত। তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম 30 জন লোক তো থাকবেই। খুনি লাশটাকে ওখানে লুকানোর ভুল করবে না। স্যার কোথাও খুনি 2 তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো? মিস্টার পরিতোষ, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস 3 বার চেক করেছি। মিস লীলা নামে কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। উনি হয়তো অন্য কোথাও আছেন। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন। ম্যাডাম, যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম? লিনা আমার বন্ধু, আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব? দেখুন ম্যাম, ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন। আপনি বুঝতে পারছেন তো? স্যার, আপনি বুঝতে পারছেন না। একজনের ডিটেলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে। তাও হ্যাঁ, আপনাকে সেটা সাহায্য তো- করছিলাম, কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার। আরে নেই কেন বলছেন? ডিটেল তো আপনারা রাখেন। যদি কেউ রুম নিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না? নেওয়া হয় স্যার, অবশ্যই নেওয়া তাহলে? হয়, কিন্তু উনি এখানে থাকলে তবে তো। 1 মিনিট, আপনি যখন বিশ্বাস করছেন না আপনি নিজেই চেক করে আচ্ছা নিন। ঠিক আছে। লিনা আমাকে মিথ্যে কথা বলেনি তো? আমি দেখছি। ম্যাম আপনি একটা কাজ করবেন। ম্যাম আপনি হাউসকিপিং থেকে কাউকে ডাকবেন। আমার রুমটা এতটাই নোংরা হয়ে আছে, সকাল থেকে আমি বারবার ফোন করছি, কেউ আসতে রাজিই হচ্ছে না। এটা কি করে হতে পারে? Okay. না ফোনে, আরে ফোন তো আমি 50 বার করেছি। আপনি প্লিজ কাউকে পাঠান না। ঠিক আছে স্যার, আমি ডেকে থ্যাংক ইউ আনছি। থ্যাংক ইউ ম্যাম। আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে 4 জন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে। বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে, অদ্ভুত ব্যাপার। এই যে দেখো না, এই 4 জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো? স্যার আমি এই 4 জনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি। আর পুরবি, রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও, মেন গেটের, যেখান থেকে লোক যাওয়া আসা করে। ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে। স্যার মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি? মিস্টার সুনীল, আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত? এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত, নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য? ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও। বিয়েতে আনন্দ করো। হ্যাঁ, কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না। আরে চল ভাই চল, বাকি ড্রেসগুলো রেডি করতে হবে, তোর সাহায্য চাই। আচ্ছা ওই লোকগুলো কারা? তোর গেস্ট নাকি? হ্যাঁ, আমারই গেস্ট এনারা। আচ্ছা চল চল। তোর তো গেম ওভার হয়ে গেল ভাই। তোর পেছনে যে গার্লফ্রেন্ডদের লম্বা লাইন ছিল সেটার কি হবে? যদি মিতালি শুনতে পায় না তাহলে গেম সত্যিই ওভার হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি বলতো? তোর সব কাণ্ড কারখানা না সাইডে ঠিক চলছে। জিজ্ঞেস করে কে? ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল? আরে কোথাও উধাও হয়নি, মিতালির সামনে হয়তো কান্দর উঠবোস করছিল। এই শোন, যা শাট আপ। আমি ভয়টায় পাই না ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিঙ্কটা শেষ কর। তার মানে খুনের রাতে এই পার্টিতে ছিল না? এমন কি বলতে চাইছিল এ, যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে? স্যার, ম্যাডাম এখন ঠিক আছেন তো? আর সেদিনকে যে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন, ওনারই ভুল ধারণা মিটে গেছে তো? আমার কথা শোন, ও যা যা ভুলভাল বকছিল সেগুলো আর বলছে না। তুইও মুখটা বন্ধ করে রাখ। যা এখন
যা। ওকে। ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে। এটা ভালো সুযোগ, এখনই কিছু না কিছু একটা করতে হবে। আরে বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছো তুমি, দেখাও। খুব সুন্দর লাগছে তোমার হাতে। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু আলিয়া। মিতালি, সুইটহার্ট, তোমার সাথে কিছু কথা আছে আমার। এক্সকিউজ মি। মিতালি আর অভয়ের জড়ি কি সুন্দর না? পারফেক্ট কাপল। পারফেক্ট কাপল। হ্যাঁ, অভয় হলো পাগল মজনু আর এ ফুল ক্র্যাক সাইকো। একেবারে দুজন দুজনের জন্যই তৈরি। মিতালি অভয়ের ব্যাপারে এটা জানে? ও অভয়ের জন্য পাগল। ওকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। যদি দরকার হয় তাহলে কাউকে মেরেও ফেলতে পারে। হয়ে গেল কথা। আরে খালি হয়ে গেছে আরে নাকি? না স্যার, রিফিলিং করতে যাচ্ছিলেন তো। আরে ভাই, যার বিয়ে হচ্ছে সে তো এ একেবারে উল্টে যাচ্ছে। আচ্ছা মিস্টার নিতিন, আর ওই রঞ্জিত কি ওকে আটকায় না নাকি? শুনেছি ককটেল পার্টিতে নাকি খুব ঝামেলা করেছিল। ওই দিন তো বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা, ওই দিন ওরা কিছু বলেনি ওকে? না স্যার, বলার মতো কেউ ছিলই না। রঞ্জিত স্যার তো নিজেই 11টার পরে পার্টিতে এসেছিলেন। ও, আর ওনার ছেলে নিজের হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভেতরে যাচ্ছেন, বাইরে আসছেন, বলার মতো কেউ আচ্ছা, ছিলই না। আচ্ছা, মানে খালি কোনেই ছিল পার্টিতে? স্যার ও তো বরের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছিল। স্যার, এই রিসোর্টে অনেক বিয়ে হয়েছে, কিন্তু এরকম বিয়ে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, হ্যাঁ, সে তো স্যার। অবশ্যই। আরে ভাই, তুমি খাবার কিছু নিয়ে আসো। হ্যাঁ? এক্ষুনি আনছি স্যার। এটা দেখো, এটা তোমার সাহায্যের জন্য অ্যালার্ম। যেই মুহূর্তে তুমি এই বোতামটা টিপবে, দয়া, পুরবী আর অভিজিতের কাছে যে যে ফোন আছে ওখানে অ্যালার্ম বাজবে, আর ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু যখন তোমার স্লিপ প্যারালিসিস হবে তখন নিজের হাতের আর পায়ের আঙুলগুলোকে নাড়াবার চেষ্টা করবে, কারণ স্লিপ প্যারালিসিসের সবচেয়ে কম এফেক্ট আমাদের হাতের আর পায়ের আঙুলে হয়ে থাকে। রাইমা, রাইমা অজ্ঞান হয়ে গেছে। রাইমা, রাইমা, রাইমা চোখ খোলো। ও আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান আপনারা, প্লিজ আপনারা আমাকে বাঁচান। কে কে মেরে ফেলবে? কি হয়েছে এখানে? কি মিস্টার সুনীল, এবার আপনি কি বলবেন?
এখন ওর কথায় আপনার বিশ্বাস হচ্ছে নাকি নিজের জ্যাঠার রেপুটেশন নিয়ে ভাবছেন আপনি? আমি আর কি বলবো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ যে ও এখনো বেঁচে আছে। আচ্ছা, তা আপনি এখানে এলেন কি করে? পার্টি তো নিচে চলছে, হ্যাঁ? আর এখানে কি হয়েছে কেউ শুনতে পায়নি, তাহলে আপনি আমাদের সাথে এখানে চলে এলেন? আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমি নিজের স্ত্রীকে কেন মারতে চাইবো? সন্দেহ তো আমরা সবাইকেই করি। এখন আপনি বাইরে যান, রাইমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, প্লিজ। স্যার আপনারা প্লিজ আমাকে বাঁচান। যখন ওই লোকটা ওই মেয়েটাকে খুন করছিল আমি ওকে দেখে নিয়েছিলাম, ও আমাকে ছাড়বে না। আর প্লিজ আপনারা আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ও নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আপনারা বাঁচান দেখো রাইমা, আমাকে। ঘাবড়িও না, আমরা এখানে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা যার খুন হতে তুমি দেখেছো তাকে আমরা চিনতে পারছি না, তুমি ওকে চেনো। তাহলে আমরা একটা ফুটেজ দেখাবো, ওই ফুটেজটা দেখে তুমি ওই মেয়েটাকে আইডেন্টিফাই করো। ফ্রেডি, স্যার এই যে ওই মেয়েটা, এরই খুন হয়েছিল। আমি নিশ্চিত এটা ওই মেয়েটাই। যদি এখানে এসে থাকে তাহলে কেউ তো নিশ্চয়ই ওকে দেখেছে। ও আমাকে মেরে ফেলবে। যদি এই মেয়েটা এখানে এসে থাকে তাহলে কারো না কারোর সঙ্গে তো দেখা করেছিল। মনে হচ্ছে বুড়োতে যাওয়ার সময় এসে গেছে। যে চারজন যারা বিয়েতে এসেছিল কিন্তু অংশগ্রহণ না করেই চলে গেছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, মিস্টার ভেলেনা যে অভয়ের ম্যানেজার, এ প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করে তাকে চলে যেতে হয়। প্রথমত রিসর্টের গাড়ি ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসে, আর দ্বিতীয়ত ওনার কাছে একটা ছোট সুটকেস ছিল যার মধ্যে 5.5 ফুটের লাশ তো ঢুকতে পারবে না। আরেকজন স্যার, ইনি মিসেস মোতোয়ানি আর ইনি মিস সুজি। এরা মিতালির লিগাল টিমের স্যার। এদেরও কোনো প্রয়োজনীয় কাজের জন্য বিয়ে ফেলে চলে যেতে হয়। এরাও রিসর্টের কারে করেই গিয়েছে। এদের একটা সুটকেস ছিল আর ছিল ওদের নিজের ব্যাগ। আর এর মধ্যেও 5 ফুট 6 ইঞ্চির লাশ ঢুকবে না। আর এরা আবার বিয়ে অ্যাটেন্ড করতে আসছেও স্যার। আর এই চতুর্থ ব্যক্তি, এ হলো দক্ষ। এ হলো সুনীলের পিআর ম্যানেজার। 1 জুনে এসেছিল আর 2 জুনেই চলে গেছে নিজের গাড়ি করে। এক মিনিট পঙ্কজ, একবার তুমি এই লোকটার বিয়েতে আসার ফুটেজটা দেখাও তো। ওকে, এবার তুমি ওর যাওয়ার ভিডিওটা দেখাও। মিস্টার দক্ষ এসেছিল একটা সুটকেস নিয়ে, আর যাওয়ার সময় দেখছি 2টো সুটকেস। বিয়ের থেকে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্যার। হ্যালো, অভয় বিয়ের ওখান থেকে যে সুটকেসটা এনেছিলি কোথায় লুকিয়েছিস? কে বলছেন? আর কি বলছো তুমি? কোন সুটকেস? কে? সুটকেসের ব্যাপারে কি তুমি এখানেই কিছু বলবে নাকি অন্যভাবে তোমাকে খাতির করতে হবে? না মানে কিছু মনে পড়ছে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাড়ি আর কোম্পানি দুটোই ওনার কাছে বন্ধক রয়েছে। যদি আমি না বলতাম তো আমি শেষ হয়ে যেতাম।
নিজেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে একটা মেয়েকে খুন করে দেবে তুমি? এখন এটা বলো, ওই মেয়েটা কে ছিল? করিশ্মা, অভয়ের গার্লফ্রেন্ড। বিয়ের অনেক শুভেচ্ছা মিস্টার অভয়। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি, এমন উপহার যার জন্য এই বিয়েটা সম্পূর্ণ হতেই পারবে না। আপনার বান্ধবী করিশ্মা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। করিশ্মা, মনে পড়ছে? উপহার দেখতে চান আপনি? দেখতে চাইছেন না আপনি? হ্যাঁ, দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। দরকার নেই স্যার, প্লিজ দাঁড়ান প্লিজ। কি হলো মিস্টার রঞ্জিত? প্লিজ প্লিজ এই সুটকেসটা খুলবেন না। কেন কেন খুলবো না? কারণ তোমার ভয় এটাই যে এই সুটকেসের ভিতরে করিশ্মার লাশ যেন বেরিয়ে না আসে। সেই করিশ্মা যাকে তুমি আর দক্ষ মিলে খুন করেছিলে, তারপর টুকরো টুকরো করে এই সুটকেসের মধ্যে ভরেছিলে, আর তারপর বাইরে পাচার করে দিয়েছিলে। ড্যাড, ওনারা এসব কি বলছেন? এসব সত্যি? হ্যাঁ বাবা, এটা সত্যি। আমি কি করতাম? এই বিয়েটা আমাকে যে কোনো মূল্যে দিতেই হতো, কারণ এই বিয়ে না হলে আমরা রাস্তায় দাঁড়াতাম, শেষ হয়ে যেতাম। আর ওই করিশ্মা এই বিয়েটা বন্ধ করতে চেয়েছিল, নিজের মুখ বন্ধ করার জন্য আমার কাছে 5 কোটি টাকা চেয়েছিল। যদি আমার কাছে সত্যিই টাকা থাকতো আমি ওকে দিয়েও দিতাম, কিন্তু আমার কাছে ছিল না। তারপর সেদিন ও হঠাৎ এখানে এসে পড়ে, আর কোনো উপায় না দেখে কৌশলে ওকে রাত পর্যন্ত এখানেই আটকে রাখি। তারপর প্ল্যান তৈরি করি, তারপর দক্ষকে এই প্ল্যানের সঙ্গে যুক্ত করি, কারণ আমি জানতাম দক্ষ আমাকে না বলতে পারবে না, কারণ ও আমার কাছে অনেকটা ঋণী ছিল। সবকিছু ঠিকই চলছিল, সবকিছু হয়েও গিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ করে এ কি করে এলো। এসে সবকিছু দেখে ফেললো। আমি একেও মারবার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদের টিম এসে একে বাঁচিয়ে দেয়। একটা অপরাধ লুকানোর জন্য আর একটা অপরাধ, আর এর প্রধান কারণ এই যে তোমার আদলের দুলাল। ঠিক সময় যদি বাধা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। আর তোমার বিয়ের আসল উপহার তো তুমি এখন পাবে। একটা হত্যা আর একটা হত্যা করার চেষ্টার জন্য তোমরা দুজন বাপ বেটা জেলে যাবে। থ্যাংক ইউ। সাহেব, আপনি রাজ সাহেব?
আসুন 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 আসুন। হ্যালো রাজ, রাজ আর ইউ ওকে? কে ছিল? হ্যাঁ হ্যাঁ বন্দনা, আমি ঠিক আছি একদম। কেউ ছিল না। আমি পৌঁছে গেছি বাংলোতে। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমায়। ওকে ওকে, ইউ টেক কেয়ার। আই স্পিক টু ইউ সুন। বাই। বাই বাই। আসুন সাহেব। সাহেব, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু ওই মহিলা কে ছিল? ওই মহিলা যে আপনার সঙ্গে কথা বলছিল, ওর নাম লালি। একটু অদ্ভুত ধরনের। ওর কথায় আপনি কিছু মনে করেননি তো? না, খারাপ লাগেনি আমার। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, ওই মহিলা আমাকে এই বাড়িতে ঢোকার থেকে বারণ করছিল কেন? ওর কথাটাকে আপনি সেভাবে নেবেন না। মাথায় একটু গন্ডগোল আছে, যা পারে বকবক করে। আপনি আসুন, ভেতরে আসুন। এই লোকটার সঙ্গে তো আমার মাঝ রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, ওর নাম হচ্ছে কমল, এখানকার মালি। আমরা ভাবলাম আপনি এখানে থাকতে এসেছেন, তো ওই যে বাগানে যে সব রঙিন ফুল আছে সেগুলো যদি ফোটানো যায়। আচ্ছা, আসুন সাহেব। আচ্ছা, একটা কথা বলুন আমায়। হ্যাঁ। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? সাহেব, এটা ধরে নিতে পারেন যে হামাগুড়ি দিতে দিতে এখানেই বড় হয়েছি। এই বাড়ি থেকে বেরোবো যখন আমি শ্মশানে যাব। সাহেব, এবার এই বাড়ি আপনার। আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না তো? আরে না না না, কি সব কথা বলছো তুমি? তুমি একদম নিশ্চিন্ত থাকো, কোনো চাপ নেই। আর এমনিতেও এত বড় একটা বাড়ি, তুমি ছাড়া আর কে দেখাশোনা করতে পারে বলো, তাই না? মানতেই হবে আপনি খুব ভালো মানুষ। আসুন। সাহেব, এই হলো আপনার রুম। ওয়াশরুম ওদিকে। আপনি ফ্রেশ হয়ে যান, ততক্ষণ আপনার খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। ঠিক আছে সাহেব। চলে যা, চলে যা, চলে যা, না হলে তুইও মরবি। কে? আমি বললাম তো, চলে যা। কে ওখানে? যেভাবে বাকি সবাই মরেছে, সেইভাবে তুইও মরবি। কে এখানে?
মৌমাছি? সাহেব, হ্যালো। হ্যালো, ক্যান আই স্পিক টু এসবি প্রতিমান প্লিজ? হ্যাঁ, একটু শান্ত হন। আপনি কে বলছেন? আমি কে বলছি, আমি কেন ফোন করছি এসব আমি এখন কিচ্ছু বলবো না। ক্যান ইউ জাস্ট মেক মি স্পিক টু হিম রাইট নাও? এক মিনিট হোল্ড করুন। স্যার, হ্যাঁ স্যার একটা ফোন কল আছে। স্যার, একজন লেডি বলছেন যে শুধু আপনার সঙ্গেই কথা বলবেন। হ্যালো, হ্যালো, এসবি প্রতিমান? আমি এসিপি প্রদ্যুমান বলছি। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমি বন্দনা বলছি আমেরিকা থেকে। হ্যাঁ বলুন। স্যার আমার সাথে খুব খুব খারাপ হয়েছে স্যার। কি হয়েছে আপনার সঙ্গে? স্যার আমার ফিয়ান্সে রাজ ইন্ডিয়া গেছিল নতুন একটা বাংলো কিনতে। স্যার ওখানে মৌমাছির কামড়ে ওর মৃত্যু হয়ে যায়। আচ্ছা তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন? স্যার, স্যার কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যু মৌমাছির কামড়ে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় ওকে মারা হয়েছে। হ্যাঁ কিন্তু আচ্ছা এটা আপনার কেন মনে হচ্ছে? স্যার ও যখন প্রপার্টি কেনার পর কাগজ কলমের কাজ করতে চাচ্ছিল তখন। তারপরে কি হয়েছিল? স্যার আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম রাজকে এক মহিলা হুমকি দিচ্ছিল। কে ছিল সেই মহিলা? নো স্যার, আই হ্যাভ নো ক্লু। আচ্ছা একটা কথা বলুন, আপনার এই রাজের এই ইন্ডিয়াতে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না স্যার, রাজের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট রাজ তো ইন্ডিয়াতে কাউকেই চেনে না। তাহলে কি করতে পারে? কে রাজের প্রাণ নিতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করেন? না স্যার, কোনো সন্দেহ নেই। স্যার রাজ তো একটা ভালো কাজে গেছিল। কিরকম কাজ? হি ওয়ান্টেড টু স্টার্ট আ অরফানেজ। ও একটা অনাথ আশ্রম খুলতে চেয়েছিল। সত্যিই ভালো কাজ, কিন্তু কার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তিনি? স্যার বাড়িটা তো ও গভর্নমেন্টের থেকে নিলামে কিনে নিয়েছিল। ও শুধু ইন্ডিয়া আইনি কাজের জন্য গেছিল। দেখুন একটা কাজ করুন, পুরো ব্যাপারটা ডিটেলে আমাকে পাঠিয়ে দিন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জন্য, কেমন? স্যার আমি সিআইডির ব্যাপারে খুব শুনেছি। স্যার আমি জাস্টিস পাবো তো? বন্দনা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন আপনি। আর যে আপনার রাজের ক্ষতি করেছে তাকে আমি শাস্তি দেব। বন্দনা, ওনার হবু স্বামী রাজ আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে বাড়ি কিনে অনাথ আশ্রম চালানোর জন্য, আর রাজের মৃত্যু হয় মৌমাছির কামড় খেয়ে। ইন্টারেস্টিং। স্যার এটা সেই বাংলো যেটা রাজ সরকারের থেকে নিলামে কিনেছিল। দেখে তো মনে হচ্ছে অনেকটাই প্রপার্টি। এই জায়গাটা দেখাশোনা তুমিই করো? আগে হ্যাঁ বলুন। বলবেন আপনি, আমরা শুধু শুনবো। মানে সিআইডি হঠাৎ কি হলো স্যার? রাজ রাকেশ নামের একটা লোক এখানে খুন হয়েছে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই বাংলোটা উনি সরকারের থেকে কিনেছিলেন। হ্যাঁ ওনারই কথা বলছি। ওনার তো খুন হলো, মৌমাছিরা কামড়ালো, তাই ওনার প্রাণ গেল। আমি তো নিজের চোখে দেখেছিলাম। হ্যাঁ হয়তো তুমি দেখে থাকবে। এখানে এই বাংলোতে আসার আগে কোনো মহিলা ওনাকে হুমকি দিয়েছিলেন? ওই মহিলার ব্যাপারে তুমি জানো কিছু? আচ্ছা ওই লালি সাহেব, ওই বুড়িটা তো নানা রকম সময় নানা রকম কথা বলে। ওর কথাগুলো আপনি সেভাবে নেবেন না।
কোনটা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না ওটা আমরা ঠিক করব। আপনি শুধু এটা বলুন, ওই লালি ও থাকে কোথায়? কোথাও নয় স্যার। কোথাও না মানে? ওই বেচারির না কোনো ঘর আছে, না কোনো নিজের পরিবার। ব্যাস সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। না কোথাও হয়তো বসে বা খাবার টাবারও খায়, এমন কোনো জায়গা তো আছে যেখানে ও বেশিরভাগ সময় কাটায়? হ্যাঁ, পাশেই একটা পুকুর আছে, প্রায়ই ওখানে বসে থাকে। আচ্ছা, দয়া, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে লালির সঙ্গে দেখা করো, ততক্ষণ এই বাড়িটাকে আমি ভালো করে তল্লাশি করি। ঠিক আছে। এবার তুমি ওই জায়গাটা দেখাও যেখানে খুনটা হয়েছিল। আসুন স্যার। রাজ সাহেব এখানে পড়েছিলেন। প্রথমে মৌমাছিরা রাজ সাহেবকে মেরে ফেলে আর তারপর ওরাও মরে যায়। এই মৌমাছিটাকে এখানে প্রায় আক্রমণ করে? না স্যার, এর আগে তো আমি একটাও মৌমাছি এখানে দেখিনি। জানি না রাজ সাহেবকে কামড়াতে কোথা থেকে এত মৌমাছি চলে এলো। রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না? কি বললেন আপনি? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস? আপনি কে? কেন গেছিলি ওখানে? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাতে? স্যার, মনে হয় এই লালি। আপনি লালি না? তোকে কে বললো রে? তোকে তোকে রায় রঞ্জিতের চরগুলো এখানে পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে তোকে, তাই না? কে কে রায় রঞ্জিত? সাপ ছিল একটা, সাপ। ওই লোকটা আমার ঠাকুমাকে ঠকিয়েছিল, ওনাকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। বের করে দাও ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, পায়ে পড়ি। লজ্জা হওয়া উচিত তোমার রঞ্জিত। তুমি নিজের বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। নিজের দাদার কথা তো অন্তত একবার ভাবতে। আরে দাদার কথা আবার কি ভাববো? ও নিজেই তো আঙুলের ছাপ দিয়ে এই বাড়িটা আমার নামে করে দিয়েছে। তুই ওকে মদ খাইয়ে বিশ্বাসঘাতকতা করে এই কাজটা করেছিস। এখন কিভাবে হয়েছে, কেন হয়েছে, এসব নিয়ে আলোচনা করে কি লাভ? শুধু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে নাও, এই বাড়িটা এখন আমার, আর তুই পথে বসেছিস। দে বের করে দেখে। চল চল বলছি। তোর ভাগে না শুধু একটা বাড়ি আসেনি, একটা বাংলো এসেছে। এমন একটা বাংলো যার প্রত্যেকটা কোণায় আমার অভিশাপ লেগে থাকবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, শুধু তুই না, এই বাড়ির যেই মালিক হবে সে আর বেঁচে থাকবে না। মৃত্যুর খেলা হবে এখানে, মৃত্যুর খেলা। এতদিনে কতজন মরেছে? সেই সব লোক মরে গেছে যারা ওই বাড়িটা কিনতে চেয়েছে। তোরা কিন্তু এই বাড়িটা কিনতে চাস না? হ্যাঁ, তোদেরকে ভালো মানুষ মনে হচ্ছে, না হলে তোমার বউ বিধবা হয়ে যাবে। মাসিমা, এই কিছু টাকা আছে, কাজে আসবে। স্যার, মনে হয় না রাজের মৃত্যুতে এর কোনো হাত আছে। এ তো নিজেই বেচারি ভুল বিশ্বাস নিয়ে কষ্টের মধ্যে আছে। হতে পারে রাজের মৃত্যু কোনো মার্ডারই নয়, হয়তো কোনো দুর্ঘটনা। ঘরের দরজাটা খোলা কেন? এটা তো বন্ধ ছিল। তুমি দাঁড়াও 1 মিনিট, হয়তো রাজি খুলেছিল। এখানে তো মৌচাক দেখতে পাচ্ছি, এদিকে এসো। আসছি স্যার।
এই তো মৌমাছির চাক। আরে আমি প্রথমবার দেখছি স্যার। কিন্তু এই রাজ এই স্টোর রুমে কি করতে এসেছিল? স্যার হয়তো বাংলোটা দেখতে এসেছিলেন। আচ্ছা, আর সেই সময় তুমি খাবার আনতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ও তো কমল স্যার, এখানকার মালিক। যখন মিস্টার রাজ মারা গিয়েছিলেন তখন ও ছিল এখানে? আগে হ্যাঁ স্যার। কমল, এদিকে এসো, সাহেব ডাকছেন। আগে স্যার, কমল যখন রাজ সাহেব মারা গিয়েছিলেন তখন তুমি এখানে কোনো অচেনা লোককে দেখেছিলে? কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? না স্যার। আচ্ছা, এই মৌচাক এখানে থাকাতে তোমার কোনো কাজ করতে অসুবিধা হয় না? মানে তোমায় কোনোদিন কামড়ায়নি এরা? না স্যার, মৌমাছি তো তখন কামড়াতো যদি এখানে কোনো চাক থাকতো। আমি তো এর আগে এই চাকটা এখানে দেখিনি কখনো স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম না, এর আগে এই বাড়িতে আমি একটাও মৌমাছি দেখিনি। অদ্ভুত ব্যাপার। তাহলে এই মৌচাকটা এলো কোথা থেকে? আর মৌমাছিটা রাজকেই বা কেন কামড়ালো? তো কোনো এক্সপার্টই বলতে পারবেন। হ্যাঁ সালুখে, কি জানতে পারলে রাজের মৃত্যুর ব্যাপারে? কিভাবে মারা গেছে? বস, এর মৃত্যু মৌমাছির কারণে হয়েছে। আচ্ছা, তুমি কি শিওর রাজের মৃত্যু ঠিক মৌমাছির কামড়েই হয়েছে? হ্যাঁ বস, ডক্টর যে রিপোর্ট বানিয়েছে আমি সেটাও দেখে নিয়েছি। রাজকে খুব ভালোভাবে চেকও করে নিয়েছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাজের মৃত্যু মৌমাছির কামড়ের জন্যই হয়েছে। স্যার, ছোটবেলায় আমাকেও মৌমাছি কামড়েছে, কিন্তু আমি তো বেঁচে আছি। হ্যাঁ ডক্টর সালুখে, পঙ্কজের উপর বিষের প্রভাব পড়েনি কেন? ফ্রেডি, পঙ্কজকে মৌমাছি কামড়েছে, কিন্তু অনেক মৌমাছি কামড়ায়নি। আসলে একটা দুটো মৌমাছি কামড়ালে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একসঙ্গে অনেক মৌমাছি কামড়ায় তাহলে ইটস ইম্পসিবল। মৌমাছির কামড় খেয়ে? সালুখে বলছে যে রাজের মৃত্যু মৌমাছির হুল ফুটানোতে হয়েছে, মৌমাছির বিষে। আর রাজের হবু স্ত্রী বন্দনা বলছে রাজকে খুন করা হয়েছে। 100% এই মৌচাকটাকে বাইরে থেকে নিয়ে সেখানে লাগানো হয়েছে। মৌমাছির চাককে এক জায়গা থেকে এনে অন্য জায়গায় লাগানো যায়? এতটাই সোজা এটা? ততটা অসম্ভব নয়। মধুর ব্যবসার জন্য প্রায়শই এটা করা হয়ে থাকে। আপনি বলতে পারেন কতদিন আগে এটা লাগানো হয়েছে? বেশি দিন নয়, এই ধরুন 2-3 দিন আগে। স্যার, যদি ধরেও নিই যে খুনি এই জন্যই চাকটা লাগিয়েছিল যাতে ও রাজকে খুন করতে পারে, কিন্তু ও কি করে জানলো যে এই মৌমাছিগুলো রাজের ওপর হামলা করবে, অন্য কারোর ওপর নয়? মৌমাছিরা বিনা কারণে কাউকে কামড়ায় না। হ্যাঁ, মৌমাছি হুল ফোটানোর পরে এদের শক্তি কমে যায়। তাহলে এটা কি এমন জিনিস যে ওদের উত্তেজিত করে অ্যাটাক করার জন্য? দেখুন, যখন ওরা বুঝতে পারে সামনের ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে মৌমাছিদের কোনো ট্রেনিং দেওয়া হয়েছে যে ওরা কোনো লোককে আক্রমণ করতে পারে? কি কথা বলছেন অভিজিৎ স্যার? এই মৌমাছিরা তো আর সাপ শুটার নয় যে কেউকে বলে দিল আর তাকে সে হুল ফুটিয়ে চলে আসলো। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে এই মৌমাছিরা কাউকে কামড়ানোর পর মারা যায়। আচ্ছা, কি এমন ঘটনা যার জন্য ওরা কামড়ায়? একটু ডিটেলে বলবেন? হ্যাঁ, মৌমাছিরা যখন কাউকে কামড়ায় তখন ফেরোমেন নামে একটা বিষ ছড়িয়ে দেয়, যাতে কিনা অন্যান্য মৌমাছিরা সতর্ক হয়ে দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি আগেই বলেছিলাম মৌমাছিরা বিনা কারণে কাউকে আক্রমণ করে না। নিশ্চয়ই রাজ এই মৌচাকের মৌমাছিদের কোনো ক্ষতি করতে গিয়েছিল। স্যার, খুনি কি করে জানতে পারলো যে রাজ মৌমাছিদেরকে ডিস্টার্ব করবে? এই মৃত্যুটা দুর্ঘটনা নয় তো? না পূর্বী, রাজ আসার 2 দিন আগে এই চাকটাকে এখানে লাগানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। স্যার, রাজের মৃত্যুর পরে এই বাংলোটা বন্দনার নামে হয়ে যাবে। এই সব কিছুর পিছনে বন্দনা নেই তো? বন্দনা ইন্ডিয়াতে কবে আসছে? হোয়াট ননসেন্স! হাউ কুড ইউ ইভেন থিঙ্ক লাইক দ্যাট? আপনারা এটা ভাবলেন কি করে যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে? আর যদি তাই হয় যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে, তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? পুলিশ তো অলরেডি এই কেস ক্লোজ করে দিয়েছিল, তাই না? দেখুন, আমরা শুধু জিজ্ঞাসা করছি। তবে
মিস্টার রাজের পরে এই বাড়িটা কার নামে হবে? আই ডোন্ট নো। রাজ গভর্নমেন্টের থেকে এই বাড়িটা কিনেছিল, তো হয়তো গভর্নমেন্টেরই হাতে চলে যাবে। আমি এখনো কোনো নোটিশ পাইনি। কয়েকদিনের মধ্যে রাজের কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট। রাজ খুব ভালো মনের মানুষ ছিল, আর ওর সাথে কারো শত্রুতা হওয়া অসম্ভব একটা ব্যাপার। যদি আমি জানতাম যে ওর ভালো মনই ওর প্রাণ কেড়ে নেবে, তাহলে আমি ওকে এখানে আসতেই দিতাম না। এই অনাথ আশ্রম খোলার চিন্তা ভাবনা ওনার মাথায় এলো কি করে? রাজ নিজে একজন অনাথ, তাই ও অন্য অনাথ বাচ্চাদের ফিলিংস বোঝে। ও অনাথ বাচ্চাদের বাড়ির মতো একটা পরিবেশ দিতে চেয়েছিল। আর ও যেই জানতে পারলো যে গভর্নমেন্ট এই বাড়িটা নিলাম করছে, তখনই রাজ সব থেকে বেশি দাম দিয়ে এই বাড়িটা কিনে নেয়। আচ্ছা, তাহলে রাজের মৃত্যুর কারণ এই বাড়িটা না তো? হতে পারে আর কেউ এই বাড়িটাকে কিনতে চেয়েছিল, রাজ এখানে এসে গেছিল তাই। হোয়াট? কেউ এতটা নিচ কিভাবে হতে পারে? পৃথিবীতে কি আর মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? মনুষ্যত্ব আছে, বন্দনা দেবী, মনুষ্যত্ব আছে। তবে এমন মানুষ আছে যাদের সত্যি মনুষ্যত্ব বলে কিছুই নেই। জানার চেষ্টা করি যে কার কার এই প্রপার্টির উপর নজর ছিল। দেখুন স্যার, আমি আপনাদের বলতে পারবো না যে রাজবাবু ছাড়া এই নিলামের সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন। সরি। কেন কেন বলতে পারবেন না? দেখুন, এটা সরকারি ইনফরমেশন, আমি এইভাবে যে কারোর সাথে এটা শেয়ার করতে পারি না। দেখুন, আমরাও তো সিআইডির হয়েই কাজ করছি। হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আসলে কি বলুন তো, যদি সরকারি নোটিশ পাই তাহলে এই ইনফরমেশন আপনাদের দিতে পারি, আদারওয়াইজ পারবো না। স্যার, নোটিশ পেয়ে গেছি। এবার তো আপনি দেবেন। দেখুন, সরকারি কাজ যদি নিয়ম মেনে হয় তাহলেই ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই নিন, এই নিন। সব মিলিয়ে মোট 12 জন লোক ছিলেন যারা এই বাংলোটা কিনতে চেয়েছিলেন স্যার। স্যার, এই বাংলোর কাছে সরকার একটা হাইওয়ে বানাচ্ছে, সেই জন্য সবাই বেশি বেশি করে দাম বলছে, আর সবাই এই বাংলোটা কিনতে চায়। আচ্ছা, রাজের মৃত্যুর পর এই বাড়িটা কে পাবে? দেখুন, রাজবাবু ডকুমেন্টেশন কমপ্লিট করেননি, সেই জন্য এই নিলাম আবার করা হবে, আর যে জিতবে সেই বাংলোটা পেয়ে যাবে। আই সি। নতুন করে নিলামি আবার কবে হবে? দেখুন স্যার, সেই ডেটটা এখনো অব্দি ফিক্সড হয়নি, কিন্তু আপনাদের আরো একটা কথা আমি বলতে চাই স্যার, যে রাজবাবুর যতজন বিল্ডার ছিলেন ওরা সবাই রেগে ছিল, বেশ বিরক্ত ছিল। এর কারণ হচ্ছে উনি সব থেকে বেশি দাম দিয়েছিলেন। না স্যার, অ্যাকচুয়ালি উনি ডেডলাইনের পরে বিড সাবমিট করেছিলেন স্যার, সেই জন্য লোকজন বিরক্ত ছিল আমার। কিন্তু যদি উনি ডেডলাইনের পরে উনি বিট করে থাকেন, তাহলে সরকার অ্যাকসেপ্ট করলো কি করে? স্যার, অ্যাকচুয়ালি উনি ওখানে অনাথ আশ্রম খুলতে চেয়েছিলেন স্যার। আর স্যার, আমেরিকার সাথে ইন্ডিয়ার টাইমের যে পার্থক্য সেটা হলো 9.5 ঘন্টার স্যার, সেই জন্যই সরকার ওই বিডটা অ্যাকসেপ্ট করেছিল স্যার। দেখুন, এখন বাড়িটা সেই পাবে যার ভাগ্যে ওটা লেখা থাকবে। ভাগ্যে যদি নাও থাকে তো উনি তার ভাগ্য বদলানোর জন্য চেষ্টাও করেছিলেন, আর সেই লিস্টের মধ্যেই কেউ হবে। ললিতবাবু, এটা তো আবার দ্বিতীয়বার নিলাম হবে। যারা অ্যাপ্লাই করেছে এই দ্বিতীয় নিলামের জন্য, আমরা কি ওদের লিস্টটা দেখতে পারি? নো, সরি। এই লিস্টটা আমি আপনাদের এই জন্য দেখাতে পারলাম কারণ এই নিলামই হয়ে গেছে, কিন্তু যে নতুন লিস্টটা আসতে চলেছে সেটা আমি কোনোভাবে আপনাদের দেখাতে পারবো না। আরে 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 শালুকে, তুমি কি করতে চাইছো? কি শুনছি আমি? যা শুনেছো একদম ঠিক শুনেছো বস। কি শুনেছি? রিজাইন দিচ্ছ নাকি? হ্যাঁ। কেন কেন কেন? ব্যাস, আমার টাইম এসে গেছে। কিসের টাইম এসেছে? 1 মিনিট টাইম আছে এখনো? আরে এই টাইম নয় ভাই। তাহলে দেখো, প্রত্যেক মানুষকে একদিন না একদিন রিটায়ারমেন্ট নিতেই হয়, সেটা ক্রিকেটার হোক, মিউজিশিয়ান হোক, যে কেউ হোক। আমারও টাইম হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নেবো। আরে তুমি যাচ্ছ কোথায়? এই দেখো। এটা কি? দেখো দেখো। আরে কি করছো যে তুমি শালুকে, বুঝতে পারছি না। এয়ার টিকিট, যাচ্ছ কোথায়? হ্যাঁ, লন্ডন? আরে বাহ বাহ বাহ। পঙ্কজ, ক্যান্সেল করে দাও, যাও যাও। ক্যান্সেল হবে না। আরে রিফান্ড পেয়ে যাবে টাকা, কালকের টিকিট যখন। ডোন্ট ওরি। আমি রিফান্ড চাই না, আমাকে যেতে হবে ব্যাস। আরে তুমি এভাবে কিভাবে যাবে? কি হচ্ছে এটা কি? আরে আমার এত বড় ভুল হয়েছে যে আমার নিজের কাছে নিজের লজ্জা করছে। এমন কি ভুল হয়েছে? ওই মৌমাছির কেসটা। ও হো হো, মৌমাছির কেস। এটা দুর্ঘটনা নয় বস, এটা হচ্ছে খুন। খুন, ওইখানেই আমার ভুল হয়েছে। মৌমাছির এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে? কি বলেছো?
আমি এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ভালো করে চেকও করেছি। তখন আমি বুঝতে পারলাম যে এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন। উনি মৌমাছিকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন বস। ডক্টর সালুখে সেটা কিভাবে? দেখো, মৌমাছি কখন আসে মানুষের কাছে? যখন ফেরোমেনের গন্ধ পায় তখনই না? হ্যাঁ, যখন মানুষেরা ওর বিপদ ডেকে আনে তখন মৌমাছিরা মানুষের কাছে যায়, গিয়ে হুল ফোটায়। ব্যাস ভাই, ঠিক এইখানেই আমার ভুল হয়েছে। আমি তো কখনো ভেবেই দেখিনি যে ফেরোমেন বানানো যায় ভাই। হ্যাঁ, ঠিকই বলেছো। ফেরোমেন তো আর্টিফিশিয়ালিও বানানো যেতে পারে, ল্যাবরেটরি বা কোনো ফ্যাক্টরিতে। তার মানে কেউ আর্টিফিশিয়ালি ফেরোমেন বানিয়েছিল আর কোনো না কোনো ভাবে সে রাজের শরীরে পুশ করে দিয়েছিল। ব্যাস, মৌমাছিরা আসে আর ওকে অ্যাটাক করে। সারুকে, ওঠো ওঠো, তুমি ওখানে আবার যাও। সেখানে যেখানে রাজ খুন হয়েছিল, রাজের সমস্ত জিনিসপত্র চেক করো। জানা তো যাবে যে কে ফেরোমেন ওখানে রেখেছিল, কে ফেরোমেন অ্যাপ্লাই করেছিল রাজের ওপরে। ইয়েস বস। এই যে ডক্টর, রাজের সমস্ত জিনিসপত্র এই সুটকেসে। ঠিক আছে স্যার, এসিপি স্যার বলছিলেন আপনি নাকি রিটায়ার হয়ে যাচ্ছেন। কবে আপনার লাস্ট ওয়ার্কিং ডে? তোমার লাস্ট ওয়ার্কিং ডে ঠিক একদিন পরে। মানে ইনি রিটায়ার হচ্ছেন না। আচ্ছা দয়া, একটা কাজ করো, আমি বাইরে যাচ্ছি আর তুমি এখান থেকে একটা একটা জিনিস বাইরের দিকে ফেলবে। তখন বোঝা যাবে যে কোন জিনিসটায় ফেরোমেন আছে। ঠিক আছে? ঠিক আছে ডক্টর। এটা একটু ধরবে, দেখে নাও কিছুক্ষণের জন্য। আপনি দেখতে পাবেন তো? দেখতে পাবো। বাইরে তো মৌমাছি, সেই জন্যই বলছিলাম। তুমি হচ্ছে অভিজিৎ, এ পুরবী, এ দয়া। আরে স্যার, সব দেখতে পাচ্ছেন আপনি। এই যান হচ্ছে যান যান জিনিসপত্র। যান যান স্যার। স্যার সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ, দাও দয়া। এ নিন ডক্টর। না, এতে ফেরোমেন নেই। আরে স্যার সাবধানে। আরে কিচ্ছু হবে না, যাতে ফেরোমেন থাকে তাতেই অ্যাটাক করে। আরে দেখ, কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখো, সব কটা মৌমাছি অ্যাটাকিং মোডে আসছে। তার মানে কেউ রাজের পারফিউমে ফেরোমিন মিশিয়েছিল। আরে ডক্টর, আরে ভাই, মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। স্যার আপনি ওখান থেকে সরে যান। আরে ভাই, আরে স্যার সরে যান ওখান থেকে, বাইরে যান। জল কোথায়? আরে সামনে ওইদিকে। আরে স্যার ওদিকে কুয়ো আছে, ওইদিকে যান। কুয়োতে ডুববো? আরে স্যার এখানে দাঁড়িয়ে না, স্যার? আপনি চলে যান। যান স্যার। আপনি ঠিক আছেন ডক্টর? বাপ রে বাপ, এই মৌমাছিরা আপনাকে রিটায়ার হতে দেবে না স্যার। আসুন 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 ডক্টর, আসুন। আরে মৌমাছি! আসুন 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 আসুন। হ্যালো দাদা, নমস্কার, কেমন আছেন? আপনি? আমি হলাম চন্ডুমাল খন্ডুমাল গঙ্গেশ ভাই। আরে বাহ, বেশ লম্বা নাম তো আপনার। বলুন, কি সাহায্য করতে পারি? আমি নিলামির জন্য এসেছিলাম। ওই পুরনো বাংলোটা আছে না হাইওয়ের কাছে, ওইটা আমি কিনতে চাই। আরে এভাবে কিনতে পারবেন না স্যার, ওটা নিলামি হবে, সেখানে যে জিতবে সেই কিনতে পারবে বাংলোটা। আরে বাবা, টাকা দেবো তো, আমি টাকা দেবো। দেখুন, আর সময় নেই হাতে, মাত্র 15 মিনিট বাকি আছে। আপনি লেট করে ফেলেছেন। আরে কি বলছেন আপনি, 15 মিনিটে কি কি হয়ে যায়? আরে দেখুন না আপনি, আমি তো এই বিটের জন্য এইটাও নিয়ে এসেছি। এই দেখুন। রাকেশ, রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যারকে দাও, এন্ট্রি করুন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ট্রি করে দিন। ওকে স্যার।
এখানে সাইন করে দিন শেষে গিয়ে। গুড, দিন আমাকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হলো। আচ্ছা, ওই বাংলোর চাবি? মজা করছেন নাকি আপনি? চাবি এভাবে পাওয়া যায় নাকি? আরে ভাই, বিডিং হবে, নিলামি হবে, তারপর যে জিতবে সে পাবে চাবিটা। অদ্ভুত কথা বলছেন আপনি। ভিড় তো আমি জিতবো, এটা ধরেই নিন। আপনার বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেবেন, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ। কে জানে কোত্থেকে এসব লোকজন আসে, অদ্ভুত। কি দাদা, কাজ হয়েছে? স্যার, এই দেখুন আমার হাতের কাজ। গুড জব পঙ্কজ। 12 জনের মধ্যে 2 জন আছে যে দ্বিতীয়বার বিট করেছে এই বাড়িটা কেনার জন্য, হেমন্ত আর রোশন। মানে খুনি এই দুজনের মধ্যেই কেউ হতে পারে। আর সে যেই হোক না কেন, এবারেও এই বাড়িটা কেনার জন্য। বন্ধুগণ, সেই সময় হয়ে গেছে যখন আমরা বলতে পারবো যে নিলামির বিজেতা কে হয়েছে। আর আমি খুব আনন্দের সাথে এটা জানাতে পারছি যে নিলামির বিজেতা হলেন মিস্টার রোশন। রোশন বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। 1 মিনিট, কিসের অভিনন্দন? সব থেকে বেশি বিড আমি লাগিয়েছি, ও কি করে জিতলো? দেখুন দাদা, আপনার কোনো ভুল হচ্ছে। সব থেকে বেশি বিড রোশন বাবু করেছিলেন, তাই ওনাকেই দেওয়া হয়েছে বাংলোটা। এটা হতেই পারে না। আরে আমি অনেক বড় বিট দিয়েছিলাম, এই বাড়িটা আমার পাওয়ার কথা। কিসের টাকার কথা বলছেন স্যার? আমি 3টে খামি চেক করেছিলাম, আর চেক করার পরে মিস্টার রোশনের বিড সব থেকে বেশি ছিল, তাই ওনাকে এই বাংলোটা দেওয়া হচ্ছে। প্লিজ কাম অন ইয়ার, হেরে গেছো যখন বাচ্চাদের মতো কেঁদো না। বিজনেস এটা, আপ ডাউন তো হতেই থাকে। বিজনেসে চুরি চামারি চলে না। খামগুলো দেখান। আপনি প্রথমে ওই খামগুলো দেখান যেগুলোর মধ্যে সবাই বিট লাগিয়েছে। তাড়াতাড়ি দেখান। দেখান দেখান দেখান, দেখান, ওকে দেখিয়ে দিই। দেখান। না না না, আমি ওটা দেখাতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। চুরি করাও নিয়মের বিরুদ্ধে। আমি 7 কোটির বিট লাগিয়েছিলাম। 4 কোটি। এক্ষুনি হেড অফিস থেকে ফোন করবে, বলবে আমি 3 কোটি লাগিয়েছিলাম। 4 কোটি কম। কোনো ফোন আসবে না। বোকা পেয়েছে নাকি আমাদের? আপনি বললে ফোন আসবে। চলো তোলো, ফোনটা তোলো এক্ষুনি। আমি কি করব না করব সেটা আপনার কাছে শুনবো না আমি। আপনি ললিত বাবু, আপনি তো অনেক আইন টাইনের কথা বলছিলেন আমাদের, আর এদিকে ফোনই তুলছেন না। হ্যাঁ, আরে এটা তো খুব বাজে ব্যাপার। আপনি ব্যুরোতে চলুন। আপনি কোথায় পালাচ্ছেন রোশন বাবু? আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন না? নতুন প্রপার্টি কিনছেন আপনি? আরে আপনিও চলুন, চলুন চলুন। স্যার, রোশন বাবু একদম ঠিক বলছেন স্যার। রোশন বাবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। যা ফ্রড হয়েছে স্যার আমি করেছি। এই রোশনের অপরাধ নিজের কাঁধে কেন নিচ্ছ? ও কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে? একটা কথা মনে রেখো, এই টাকা খরচ করার সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমার ফাঁসি হবে। স্যার, স্যার এই সামান্য বেইমানির জন্য ফাঁসি দেবেন আমাকে? আরে না না, বেইমানির জন্য নয়, খুন করার জন্য। খুনের জন্য ফাঁসি হবে। স্যার, খুন কার খুন স্যার? রাজ রাকেশের খুন, যে আগের নিলামে ওই বাড়িটা প্রপার্টিটা কিনেছিল। স্যার, কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্যার, আমি মারিনি কাউকে স্যার। আমরা জানি জানি এই রোশনই মেরেছে। তুমি ওর কথা ফাঁস করে দাও, না হলে এর পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি রাজকে কেন মারতে যাব বলুন? ওই প্রপার্টির জন্য। আর কিসের জন্য? আপনি এসব কি বলছেন স্যার? আমি মানছি আমি ললিতের সঙ্গে এক হয়ে নিলামির কাজে একটু আদ্র গুপি কাজ করেছি, কিন্তু এই প্রপার্টির জন্য আমি কাউকে খুন করে দেব নাকি? তার মানে তুমি বলতে চাইছো তুমি এই খুন করনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, রবি ওই পারফিউমটা নিয়ে এসো তো একটু। এই পারফিউমটা দিয়ে দেবো? হ্যাঁ, বাইরে মৌমাছিদের চাক আছে, কি বলছো? স্যার, পারফিউম মানে আপনি কি বলছেন? স্যার, আমাদের কেসের সঙ্গে পারফিউমের কি সম্পর্ক আছে স্যার? তুমি কি সত্যিই জানো না এই পারফিউমের সঙ্গে কেসটার কোনো সম্পর্ক নেই? স্যার, আমরা সত্যি কথা বলছি স্যার। রাজবাবুর মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার, ললিত একদম ঠিক কথা বলছে স্যার। তাহলে এই খুনটা রোশন করেনি, তাহলে বাকি থাকে ও, সেই একজন। এই কাগজ থেকে এটা প্রমাণিত হয় যে তুমি রঞ্জিত রায়ের নাতি।
তোমার কাছে তো অনেক বড় কারণ ছিল এই বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য। কি দেখুন, রায় রঞ্জিতের নাতি হওয়ার সুবাদে এটা প্রমাণ হয় না যে এই খুনটা আমি করেছি। হেমন্ত বাবু, খুনি কখনো কখনো তার অপরাধের প্রমাণ তার নিজের সঙ্গে নিয়ে ঘোরে, যেমন আপনি। আমি বুঝলাম না ঠিক। আপনাকে বোঝাচ্ছি, দেখুন প্রমাণ। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, আপনারা সেফটি স্যুট পরা সত্ত্বেও এইভাবে আপনাদের মৌমাছি কামড়াতে পারলো? হ্যাঁ, কখনো কখনো সেফটি স্যুট পরা সত্ত্বেও মৌমাছি কামড়াতে পারে। আর তার উপর মৌমাছির চাকটাকে যদি এদিক থেকে ওদিকে নিতে হয় তাহলে তারও বেশি অ্যাটাক হতে পারে। দেখুন, আসলে এই অনেক হয়েছে হেমন্ত। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো রাস্তা আছে তোমার? আজ্ঞে না, আমি এসব কাজ করেছি। যখন রাজ বাংলোতে ঢুকলো তখন আমি ওখানেই ছিলাম, আর সুযোগ পেয়ে আমি বাংলোয় ঢুকে পড়েছিলাম। আমি পারফিউমের বোতলের মধ্যে ফেরোমেন মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাজকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করে আমি ওকে মৌচাকের কাছে নিয়ে যাই, আর তারপর যা কাজ মৌমাছি করেছে। আমি আমার পৈতৃক বাড়িটা ফেরত পেতে চেয়েছিলাম। বাহ বাহ বাহ, নিজের পৈতৃক ভিটে বাঁচাতে আপনি একজনকে খুন করে দিলেন। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। খুব কম হলেও আজীবন কারাবাস হবে আপনার। নিয়ে যাও একে পঙ্কজ। চলো। চালুকে, এবার তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। আরে আমি তো রিটায়ার হবই না। কালকে তো তুমি বলছিলে যে রিটায়ারমেন্ট নেবে। আরে ওটা কালকের কথা ছিল। হায় ভগবান, তার মানে পেছন ছাড়বে না, আমাদের আরো সহ্য করতে হবে। পেছন ছাড়ার প্রশ্নই ওঠে না। কেউ কারণ নয়। আমার তোমাকে ছাড়া চলবে না, আর তোমার আমাকে ছাড়া চলবে না। এই নিন, সরকার এই বাংলোটা এবার রাজের পরে আপনার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আপনি রাজের অনাথ আশ্রম খোলার যে স্বপ্ন ছিল তা পূরণ করবেন। রাজের মৃত্যুর পর আমার লাইফের এটাই উদ্দেশ্য এখন, ওর শেষ স্বপ্নটা পূরণ করা। বাট থ্যাংক ইউ সো মাচ রাজকে জাস্টিস দেওয়ার জন্য। আমরা যা করেছি ওটা তো আমাদের ডিউটি ছিল। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। কখনো কখনো আসবেন অবশ্যই, আপনাদের থেকে বাচ্চারা ইন্সপিরেশন পাবে। আরে এতে আবার বলার কি আছে? হতে পারে ওই সমস্ত বাচ্চাদের মধ্যে হয়তো আমাদের কোনো সিআইডি অফিসার পেয়ে যাব। আমাদের পার্টিতে ডেকে নিজে ঘুমিয়ে পড়েনি তো? স্যার, ও নিজের জন্মদিনের পার্টিতে কি করে ঘুমাবে? আরে ওকে কিছু বিশ্বাস নেই, 60 বছর বয়স হয়েছে। সুধীর, বাইরে আয় ভাই। হ্যালো। পার্টি আজকেই তো নাকি কাল? হ্যাঁ, পার্টি আজই, আই এম শিওর। আমি ওকে একবার ফোন করে দেখি। ভেতর থেকেই তো রিং শোনা যাচ্ছে, তাহলে কেউ গেট খুলছে না কেন? তাহলে ভিতর থেকে কেউ দরজা কেন খুলছে না? আমি বললাম না 60 বছর বয়স, এখনো বাচ্চা আছে। সুধীর, পিছনে জানলার দিকে গিয়ে দেখি। হ্যাঁ স্যার, চলুন। ওদিকে। এমার্জেন্সি মেডিকেল কার্ড। এনার আমন্ড আর শেলফিশে অ্যালার্জি আছে। স্যার, কেকটাও পুরো খাওয়া হয়নি। এই দেখুন, মনে হচ্ছে কেক কাটার কিছুক্ষণের মধ্যেই এরা সবাই মারা গিয়েছেন। হাত
হাতাহাতির কোনো চিহ্নই নেই, সোজা গুলি করেছে। এইভাবেই গুলি চালিয়েছে। আরেকটা লাশ কোথায়? ভেতরে আছে স্যার। গান কেস, কিন্তু এ তো পুরো খালি। তবে স্যার, এই ঘটনা ঘটেছে কতক্ষণ হয়েছে? এই 4 জনের মৃত্যুই কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। এরা কে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, উনি সুধীর বাবু, আর কে উইপস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। ওর বড় ছেলে নীল, আর এ ওর ছোট ছেলে রিতেশ। আর ভিতরে যে আছে সে সুধীর বাবুর স্ত্রী মায়া। স্যার, নীল আর রিতেশ দুজনেই আর কে উইভস কোম্পানির বোর্ড মেম্বার ছিল, কিন্তু কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, বন্ধ হওয়ার জোগাড়। প্রচুর ধার বাকি হয়ে গেছিল, আর বাজারের ধারও মেটাতে পারছিল না, সমস্যা বেড়েই চলেছিল। তাহলে এখানে সেলিব্রেশন কি জন্য হচ্ছিল? স্যার, সুধীর বাবুর 60তম জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করছিল? তাহলে নিশ্চয়ই আরো অনেকে এসেছিল। অফিসের কিছু লোক এসেছিল স্যার, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। এরা সবাই এখানে একসাথে থাকতো কি? না না স্যার, এখানে তো শুধু সুধীরবাবু আর মায়া থাকতেন। সুধীরবাবু নীল আর রিতেশের জন্য আলাদা আলাদা বাংলো কিনে রেখেছিলেন, এরা দুজন ওখানেই থাকতো। আজকে তারা বাবার জন্মদিন পালন করতে এসেছিল। স্যার, সন্ধেবেলায় অনেক বড় একটা পার্টি হওয়ার কথা ছিল। কেক কাটার কিছুক্ষণের মধ্যেই সবাই মারা যায়। পার্টি প্ল্যান যারা করেছিল সেই টিমটা এসেছিল, কিন্তু কেউ দরজা খোলেনি দেখে চলে গিয়েছিল। বস, আমার মনে হচ্ছে না যে কেউ বাইরে থেকে এসেছিল। যা কিছু ঘটেছে এই 4 জনের মধ্যেই ঘটেছে। কিন্তু বাড়িতে তো কোনো চাকর অবশ্যই থাকবে। আছে তো, চাকর আছে তো, কিন্তু তারা গ্রামে গেছে। সুধীরবাবু শুধু আজকের জন্য একজন সার্ভেন্ট হায়ার করেছিলেন, সে কাল সকালে কাজ করে গেছিল, আর পার্টি শেষ হওয়ার পরে আজকে এসে পরিষ্কার করার কথা ছিল। পার্টি শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। মনে তো হচ্ছে এটা মার্ডারই। সরি ডক্টর সালুকে, আমার এটা মনে হচ্ছে যে এই 4 জন ছাড়াও এখানে আরো একজন ছিল, যে বাইরে থেকে ভেতরে এসেছিল। একটু মন দিয়ে দেখো, এখানে কোনো হাতাহাতির কোনো চিহ্ন নেই, আর প্রত্যেকটা জিনিস নিজের জায়গাতেই আছে। এটা মনে হচ্ছে যে কেউ কেকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে এরা 4 জনই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওই 5 নম্বর লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, এসে সবাইকে গুলি করে দিল। এটা বস 100% মার্ডার। মার্ডার আর সুইসাইডও। আচ্ছা, তোমরা তো নিশ্চিতভাবে কি করে বলছো? স্যার, এই দেখুন, বাকি 3টে লাশের কাছে স্ট্রাগলের কোনো চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র সুধীর বাবু ছাড়া। এনার পা ভাঁজ হয়ে রয়েছে, অনেকটা ব্লাডও বেরিয়েছে। আমার মনে হয় যখন ওনার গুলি লাগে তখন উনি বেঁচে ছিলেন। যদি উনিও কেক খেয়ে বাকিদের মতো অজ্ঞান হয়ে থাকতেন, তাহলে ওদের মতোই পড়ে থাকতেন। ইনি প্রথমে 3 জনকে গুলি করেন আর তারপর সুইসাইড করেন, এরকম মনে হচ্ছে। যদি এটাই হয়তো, তাহলে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেটা কোথায়? সেটা এখানে গুলি লেগেছিল, মানে মাথাতে। সুধীর বাবু যদি এইভাবে গুলি চালান তো এইভাবেই হয়তো পড়েছেন, আর তখনই হাত থেকে বন্দুকটা এই হলো বন্দুক। স্যার, এই দেখুন, রিতেশের ফোনটা পেলাম। স্যার, ও কেক কাটার কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল পেজে এই সেলফিটা পোস্ট করেছে। বলছিলাম না, এখানে পঞ্চম ব্যক্তি থাকতেই পারে না। কিন্তু বুঝতে পারছি না কেন, আমার এখনো সন্দেহ আছে। দেখুন, সন্দেহ করা তো আমাদের কাজ। একটা কাজ করে যতগুলো এভিডেন্স আছে, যতগুলো জিনিস আছে, সব বিউরোতে নিয়ে যাই, দেখি এসিপি স্যার কি বলেন। গোলমাল মনে হচ্ছে। বস, আমি
ওদের পেটের মধ্যে কেকের টুকরো পেয়েছি, ওই যে কেক ওরা খেয়েছিল, ওই কেকের মধ্যে সেনেটিভ মেশানো ছিল, নেশার ওষুধ। সেনেটিভ? 3 জন খেয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। 4 জনই? না, 3 জন। নীল, রিতেশ আর মায়া, ওদের 3 জনের পেটের মধ্যেই শুধু কেকের টুকরো পাওয়া গেছে। তার মানে সুধীর বাবু ওই কেকটা খাননি? না দয়া, সুধীর শুধু একজনই ছিল যে গুলি চলবার সময় অজ্ঞান হয়নি। কি সুধীর বাবু নিজের জন্মদিনে এই কেক খাননি? হয়নি, কারণ ওই কেকের মধ্যে বাদাম মেশানো ছিল। কিন্তু স্যার ওনার বাড়ির লোকের তো নিশ্চয়ই জানা আছে যে ওনার বাদাম থেকে অ্যালার্জি ছিল। এক্স্যাক্টলি। তাহলে এই কেক আনলো কেন? অদ্ভুত ব্যাপার। সুধীর বাবুর বার্থডে ছিল আর কেক ওই 3 জনে খেয়েছিল। কেক 3 জনে খেয়েছিল, কিন্তু ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে 4টে গুলি খরচ হয়েছে, যেগুলো এদের গায়ে লেগেছে। অদ্ভুত ব্যাপার যে ওর ওপর সুধীরের আঙুলের ছাপ আছে। আর ওই বন্দুকটাও তো সুধীর বাবুর নামেই রেজিস্টার করা। তো সুধীর বাবু প্রথমে ওই 3 জনকে গুলি করে আর তারপর নিজে সুইসাইড করে। কিন্তু কেন? ঝামেলা এড়ানোর জন্য। ব্যবসা ডুবে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, এই জন্য নিজের সঙ্গে পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে।